বহুকাল আগের কথা। এক সুবিশাল নদীর ধারে অত্যন্ত সুন্দর একটি গ্রাম ছিল। নাম তার শান্তিপুর। সেই গ্রামেই বাস করত মায়া এবং প্রিয়া নামে দুই অনাথ বোন। তাদের বাবা এক হলেও ভাগ্য তাদের আলাদা আলাদা মায়ের গর্ভে জন্ম দিয়েছিল। মায়া ছিল বড় আর প্রিয়া তার সৎ ছোট বোন। ছোটবেলা থেকে তারা একসাথে হেসে খেলে বড় হলেও ভাগ্যের এক অদ্ভুত খেলায় তাদের দুজনের শ্বশুরবাড়ি জুটল ওই একই নদীর ধারে, একই বাড়ি পাশাপাশি। মায়ার শ্বশুরবাড়ি ছিল গ্রামের নামকরা সচ্ছল পরিবার। তাদের বিশাল পাকা বাড়ি, গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু ছিল। মায়ার জীবনে কোন কিছুর অভাব ছিল না, কিন্তু প্রিয়ার ভাগ্য তার সাথে চরম বেইমানি করল। তার স্বামী আকাশ একজন কুখ্যাত জুয়ারি এবং মাতাল বেরোল, যার ফলে প্রিয়ার দুনিয়া নদীর ধারের ওই মাটির ভাঙাচোরা কাঁচা কুঁড়ে ঘরেই সীমাবদ্ধ হয়ে পড়ল। নদীর জল বাড়লে প্রিয়ার ঘরে জল ঢোকার ভয় থাকত। মায়ার শাশুড়ি প্রিয়ার এই দুর্দশাকে সবসময় ঘৃণার চোখে দেখত এবং মায়াকেও সেই ঘৃণা প্রকাশ করতে বাধ্য করত। মায়া ও সমাজের চোখে নিজেকে ভালো প্রমাণ করতে প্রিয়ার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করত। এক ভোরের কথা, সূর্য সবেমাত্র উঠতে শুরু করেছে। নদীর দিকের হাওয়ায় একটু ঠান্ডা ভাব। প্রিয়া তার ভাঙা উঠান পরিষ্কার করে নদীর ঢালু পাড়ে আবর্জনা আর নোংরা জল ফেলেছিল। সেই জল কিছুটা গড়িয়ে মায়াদের পাকা বাড়ির সীমানার দিকে চলে গিয়েছিল। ওরে ও প্রিয়া, তোর কান কালা হয়ে গেছে নাকি? কানে শুনতে পাস না কতবার গলা ফাটিয়ে বলেছি যে তোর ওই ছেঁড়া নেকড়া নোংরা জল আমার সীমানার দিকে ফেলবি না? দেখ, তোর এই নোংরা ঘরের আবর্জনা আমার পবিত্র উঠানের মাটিকে কেমন অপবিত্র করে দিচ্ছে। তুই আর তোর মা কি কখনোই শুধরাবি না? তোর মা আমার বাবার জীবন নরক বানিয়েছে, আর এখন তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার চোখের কাঁটা হয়ে বিচ্ছিস। আপু, সকালে সূর্য এখনো ঠিকমতো ওঠেনি আর তুমি বিশ্ব গড়ানো শুরু করে দিলে। আমি তো জল নরদমার দিকেই ফেলেছিলাম, কিন্তু এই জায়গাটা ঢালু, একটু জল এদিকে গড়িয়ে এলে তাতে আমার কি দোষ? মা মারা গেছে, যুগ পেরিয়ে গেল, বাবাও চলে গেছেন। এখন তো আমরা দুজনেই একে অপরের শেষ সম্বল। তুমি কেন প্রতি মুহূর্তে আমাকে এমন নিচু করে দেখাও? তোমার কি নিজেরই ছোট বোনের ছেঁড়া শাড়ি আর শুকনো মুখ দেখে একটুও দয়া হয় না? দয়া, আর সেটাও তোর উপর। তুই আমার বোন নস, তুই আমার সুখের পথের সবচেয়ে বড় কাঁটা। তোর শাশুড়ি মুখের জোরে আমার শাশুড়ির এই দামি জমির একটা কোনো দখল করে নিয়েছে, আর তার উপর এই কুৎসিত মাটির কুঁড়ে ঘর বানিয়েছে। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আইনের বুলডোজার এখানে চলবে আর তোকে সবার সামনে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিবে। তুমি এমন নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারো? আমার স্বামী কাল সারা রাত ঘরে ফেরেনি, ঘরে এক দানা চাল নেই। আমি কাল থেকে এক ফোঁটা জল খেয়ে বেঁচে আছি। তুমি কি সত্যিই চাও আমি এই বাড়ি থেকে পথে গিয়ে দাঁড়াই? আমার যে এই মাথা গোজার ঠাইটুকু ছাড়া আর কিছুই নেই। তোর ওই মাতাল স্বামীর জুয়া খেলে সব ওড়াবে, আর তার দায়ভার কি আমি নিব? যা তোর ওই স্বামীর জন্য দুবেলার রুটির জোগাড় করো। আমার উঠোনে দাঁড়িয়ে তোর এই অপয়া মুখখানা আমাকে দেখাস না। তোর কান্নাকাটি আমার একদম সহ্য হয় না। মায়ার করা কথাগুলো প্রিয়ার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। প্রিয়া নিজের চোখের গরম জলছেড়া ওড়না দিয়ে মুছল আর খালি বালতি নিয়ে ভারী পদক্ষেপে নদীর দিকে এগিয়ে গেল। মায়া বারান্দায় দাঁড়িয়ে তাকে যেতে দেখছিল। প্রিয়া পিঠ খোঁড়াতেই মায়ার চোখে সব রাগ আর তিক্ততা হঠাৎ উধাও হয়ে গেল এবং তার জায়গা নিল গভীর কষ্ট আর ছোট বোনের জন্য এক বুক দুশ্চিন্তা। দুপুরের দিকে মায়া রান্নাঘরে বসে ডাল রাঁধছিল। উনুনের আগুনের আঁচে তার মুখ ঘেমে উঠেছিল, কিন্তু তার মন পড়েছিল প্রিয়ার কুঁড়ে ঘরের নিস্তব্ধতায়। সে জানালা দিয়ে উঁকি মেরে খেয়াল করল প্রিয়ার মাটির ঘরের চাল থেকে উনুনের ধোঁয়া বেরোচ্ছে না। আজ আবার তার ছোট বোনের ঘরে আগুন জ্বলেনি। ওই অপদার্থ আকাশ কাল রাত থেকে ঘরে ফেরেনি। নিশ্চয়ই কালকের দিনমজুরিও জুয়া খেলে হেরে গেছে। মেয়েটা হয়তো খিদের জ্বালায় ছটফট করছে।
এই মেয়েটাও তার মায়ের মতো বড্ড জেদি না খেয়ে মরে যাবে, পেট পিঠের সাথে মিশে যাবে। তবুও আমার কাছে কোনোদিন এক মুঠো চাল চাইতে আসবে না। ও যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে পুরো গ্রাম বলবে যে মায়া রাজপ্রাসাদে রাজত্ব করছে আর তার আপন বোন দানা পানির জন্য মরছে। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু সোজা হাতে খাবার দিলে ও ভাববে আমি ওর উপর দয়া করছি, আর শাশুড়িমা দেখলে আমাকে মেরেই ফেলবেন। আমাকে আবার সেই ঘৃণার নাটকটাই করতে হবে। ওরেও হতভাগী। এদিকে দেখ, কাল রাতের বাসি খাবার বেঁচে গেছিল। আমার বাড়ির পোষা কুকুরগুলো এর দিকে মুখ ফিরে তাকাচ্ছে না। ভাবলাম জঞ্জালে ফেলার চেয়ে তোর মতো ভিখারির মুখে ছুড়ে দেওয়া অনেক ভালো। এটা তোল আর চুপচাপ গিলে নে। আর খবরদার, গ্রামের কাউকে যেন বলতে যাস না যে মায়া তোকে খয়রাত দিয়েছে। এনে নিজের পেট ভরা আর আমার চোখের সামনে থেকে দূর হো। আপু, তুমি দুনিয়াকে ধোকা দিতে পারো, কিন্তু আমাকে নয়। রুটিগুলো এখনো গরম যেন এইমাত্র উনুন থেকে নামানো হয়েছে। তুমি মিথ্যে বলা কবে ছাড়বে? আমি জানি তুমি এগুলো আমার জন্য তাজা বানিয়েছ। তুমি বাইরে থেকে যতই করা হও না কেন, আমি জানি তোমার ভেতরকার মমতা এখনও মরে যায়নি। বেশি বুদ্ধি খরচ করিস না, প্রিয়া। এত উনুনের গরম কাপড়ে শক্ত করে বাঁধা ছিল বলে গরম রয়ে গেছে। তোর মতো ভিখারিকে তাজা খাবার বানিয়ে খাওয়ানোর মতো সময় আমার নেই। তুমি যতই নিষ্ঠুর সাজার চেষ্টা করো না কেন, আপু, তোমার ওই চোখের মায়া আমি ঠিক বুঝতে পারি। ছোটবেলায় যখন বাবা আমাদের দুই বোনকে মেলায় নিয়ে যেতেন, তখন তুমি নিজের ভাগের জিলিপিটাও আমাকে দিয়ে দিতে। সেই বোন কখনো এত পাষাণ হতে পারে না। সেই সব পুরনো কথা বলে আমাকে গলাতে পারবি না তুই। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখ, এই নদীর ধারের জমির কাগজ আমার শাশুড়ি শহরের বড় উকিলকে দিয়ে দিয়েছে। খুব শিগগিরই এখানে বুলডোজারের আওয়াজ শোনা যাবে, আর তোর এই মাটির দেওয়াল মাটিতে মিশে যাবে। তখন দেখব তোর এই হাসি আর এই সরলতা কোথায় যায়। চল, নিজের আবর্জনা তোল আর এখান থেকে দূর হ। আমাকে কাজ করতে দে। প্রিয়া মায়ের দিকে দুঃখী চোখে দেখতে লাগল এবং পুটলিটা বুকে জড়িয়ে নিজের অন্ধকার ঘরের ভেতর চলে গেল। সে জানত মায়ার এই বকুনি তার আসল খিদের ওষুধ। কিন্তু মায়ের মনে এখন এক নতুন ভয়ের বাসা বাঁধছিল। শাশুড়ির ষড়যন্ত্রের কথা ভেবে তার ঘুম উড়ে যাচ্ছিল রাতে। মায়াদের পাকা বাড়ির সদর দরজার কাছে বসে শাশুড়ি মা তার ছেলে রাজুর সাথে খুব নিচু গলায় কথা বলছিলেন। চারদিক নিস্তব্ধ, শুধু নদীর ঢেউয়ের একটা হালকা শব্দ ভেসে আসছিল। মায়া পেছনের দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে এসব শুনছিল। দেখ রাজু, এই নদীর ধারের জমিটা আমাদের পূর্বপুরুষদের। যদি এই টুকরোটা আমরা কোনো মততে ফেরত পেয়ে যাই, তবে আমরা এখানে বড় করে মাছ চাষের ব্যবসা শুরু করব। আমাদের অনেক টাকা হবে। কিন্তু ওই অনাথ প্রিয়ার কুঁড়েঘরটা মাঝখানে কাটা হয়ে আছে। আমি শুনেছি ওর স্বামী আকাশ ঋণের দায়ে গলা পর্যন্ত ডুবে আছে। আমরা ওকে কিছু টাকার লোভ দেখিয়ে ও টিপসই নিয়ে নিই না কেন? যদিও রাজি না হয়, তাহলে জোর করে দখল নিতে আমাদের বেশি সময় লাগবে না। মা ও মায়ার সৎ বোন গ্রামের লোকেরা আমাদের নিষ্ঠুর বলবে, এমনিতেই ওদের অনেক কষ্ট। অনাথ মেয়েদের অভিশাপ নেওয়া ঠিক নয়। মায়া যখন জানতে পারবে, তখন হয়তো ও এটা কিছুতেই সহ্য করতে পারবে না। আমি এই পাপের ভাগী হতে পারব না, মা। মায়া, আরে ও তো নিজেই ওই মেয়েটার জানের শত্রু হয়ে বসে আছে। তুই দেখিসনি কিভাবে দিন রাত ওকে অভিশাপ দেয়? ও তো খুশিই হবে যদি প্রিয়া এখান থেকে চিরকালের জন্য গৃহহীন হয়ে যায়। তুই শুধু কাল শহরে গিয়ে উকিলের কাছ থেকে লেখাপড়া কাজটা সেরে আয়, বাকিটা আমি সামলে নেব। তুই বেশি দরদ দেখাস না। কিন্তু মা, আকাশ যদি কোনো ঝামেলা করে, সে তো সবসময় নেশায় বোধ হয়ে থাকে। আর প্রিয়া মেয়েটা বড় অসহায়। আমার মনে হয় আমাদের এই কাজটা করা ঠিক হবে না। আকাশ একটা অপদার্থ। আমি ওকে 500 টাকার নোট দেখালে ও নিজেই ওর বউরের ঘর ভেঙে দিয়ে চলে যাবে। তুই এত ভয় পাস কেন? যা বলছি তাই করো। কাল সকালেই তুই শহরে যাবি।
মায়া দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে এসব শুনছিল। ওর হাত পা ভয়ে কাঁপতে শুরু করল, আর কপালে ঠান্ডা ঘাম জমে গেল। ও স্বপ্নেও ভাবেনি যে ওর নিজের শাশুড়ি ও নিরীহ বোনকে ধ্বংস করার এমন জঘন্য চক্রান্ত করবে। মায়ার মনে হচ্ছিল মাটি দুভাগ হয়ে যাক আর সে তার ভেতরে ঢুকে যাক। পরদিন সকালে আবহাওয়া হঠাৎ ভোর পাল্টাল। অন্ধকার প্রলয়ঙ্করী কালো মেঘে আকাশ ঢেকে গেল এবং নদীর জলস্তর ধীরে ধীরে বাড়তে লাগল। ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। মায়া জানত প্রিয়ার ঘরে চালের খড় পচে গেছে, আর দেওয়ালগুলো প্রথম ভারী বৃষ্টিতেই ধসে পড়তে পারে। হে আল্লাহ, আজ রাতে যদি জোরে বৃষ্টি হয় তাহলে ওই কাঁচা ঘরটাই প্রিয়ার কবর হয়ে যাবে। তার উপর শাশুড়ির এই নোংরা চক্রান্ত, আমাকে ওকে এক্ষুনি সতর্ক করতে হবে। কিন্তু কিভাবে বলবো? আমি যদি নরম হই তাহলে শাশুড়ি আমার উপর সন্দেহ করবে আর আমাদের দুজনকেই চিরতরে বরবাদ করে দিবে। আমাকে খুব সাবধানে কাজ করতে হবে। কিছুক্ষণ পর মায়া একটা পুরনো কাগজে কিছু লিখল। সে কাগজটা একটা প্লাস্টিকের মধ্যে মুড়ল যাতে জলে ভিজে না যায়। তারপর সবার নজর এড়িয়ে চুপি চুপি গিয়ে প্রিয়ার উঠোনের এক কোণে পাথরের নিচে রেখে এলো। কিছুক্ষণ পর প্রিয়া জল আনতে গিয়ে সেই কাগজটা পেল। তাতে কাপা হাতে লেখা ছিল, আজ রাতে ঘর থেকে বেরোবি না, নদীর জল বাড়ছে। নিজের গয়না আর দরকারি জিনিসপত্র পুটলিতে বেঁধে রাখ, বিপদ আসতে পারে। এই হাতের লেখা তোর বোনের। আপু আমাকে কেন সতর্ক করছে? তার মানে কি খুব বড় কোনো ঝড় আসছে? নদীর জল তো সত্যি আজ অন্য দিনের চেয়ে বেশি বাড়ছে। হে আল্লাহ, আমার তো স্বামীও ঘরে নেই, আমি এই ভাঙা ঘরে একা কি করব? চিঠিটা পড়ে প্রিয়ার বুক কেঁপে উঠল। সে দ্রুত ঘরের ভেতর গিয়ে তার সামান্য কয়েকটা জিনিস একটা ছেঁড়া কাপড়ে বাঁধতে শুরু করল। নদীর ঢেউগুলো যেন রাক্ষসের মতো গর্জন করছিল। কিছুক্ষণ পর শুরু হলো প্রবল বৃষ্টি। বৃষ্টি এতই ভয়ানক ছিল যে হাত বাড়ালে হাত দেখা যাচ্ছিল না। মেঘের গর্জনে কান ফেটে যাওয়ার উপক্রম। প্রিয়া নিজের কুঁড়ে ঘরে একা ছিল। তার স্বামী আকাশ আজকেও উধাও হয়ে গিয়েছিল। হঠাৎ তার কুঁড়ে ঘরের একটা পুরনো দেওয়াল থেকে কাদা মাটি ভাঙতে শুরু করল। নদীর জল তার উঠোনে ঢুকে পড়েছে এবং ঘরের মেঝেতে জল জমতে শুরু করেছে। হে আল্লাহ, আজ আমাকে বাঁচাও। মায়ার পাকা বাড়ি সামনেই আছে, কিন্তু আমি ওখানে যাওয়ার সাহস কি করে করি? উনি তো বলেছিলেন আমি যদি ওর উঠোনে পা রাখি তাহলে আমার মাথা ফাটিয়ে দেবেন। কিন্তু এখানে থাকলে তো এই চাল আমার উপরেই ভেঙে পড়বে। তখনই বৃষ্টির শব্দ চিরে একটা পরিচিত গলা শোনা গেল। মায়া অন্ধকারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। তার সারা শরীর ভিজে। চুপচুপে সে কাদার মধ্যে দিয়ে কোনো মতে হেঁটে প্রিয়ার দরজার কাছে এসে ধাক্কা দিল। প্রিয়া, দরজা খোল হতভাগী। আজ এখানেই সমাধি নেওয়ার ইচ্ছে আছে নাকি? দেখ, নদীর জল তোর উঠোনের সীমানা পেরিয়ে গেছে। তাড়াতাড়ি বাইরে আয় আর আমার সাথে চল। জলদি করো, নইলে এই মাটির স্তূপটাই তোর কবর হয়ে যাবে। আর আমি পুলিশকে কি জবাব দেব? আপু, তুমি এসেছো? আমি জানতাম তুমি আমাকে এই জলের মধ্যে মরতে দেবে না, কিন্তু তোমার শাশুড়িমা দেখলে তো আমাকে আস্ত রাখবেন না। শাশুড়ি মা নিয়ে এখন ভাবার সময় নেই। এবার এই কান্না আর নাটক বন্ধ করো আর আমার পেছনে চুপচাপ চল। আর দেখ, একদম মুখ বন্ধ রাখবি। শাশুড়ি যেন ঘুণ খড়েও টেন না পায় যে তুই আমার বাড়ির ভেতর আছিস। তোকে পেছনের অন্ধকার ঘরটায় লুকিয়ে থাকতে হবে। কাল সকালে যা হওয়ার দেখা যাবে। চল, পালা এবার। মায়া তার বোনকে কাদার মধ্যে দিয়ে টেনে নিজের বাড়ির পেছনের দিকে এগোতে লাগল। বৃষ্টির ছাটে তাদের দুজনের চোখ খুলতে কষ্ট হচ্ছিল। দুই বোন মায়ার পাকা বারান্দায় পৌঁছতেই পেছন থেকে একটা জোর ধারাম করে আওয়াজ হলো। প্রিয়ার কুঁড়ে ঘরের অর্ধেক অংশ নদীর পাড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে ভেসে গেছে। মায়া ওকে বাড়ির পেছনের অন্ধকার ঘরে বসালো, আর একটা শুকনো কাপড় আর এক গ্লাস গরম দুধ দিল। সারা রাতের মুষলধারে বৃষ্টি এবার থেমেছে, কিন্তু নদীর জল এখনো ফুঁসছে।
মায়ার পাকা বাড়ির একটা অন্ধকার ঘরে প্রিয়া ভয়ে সিটিয়ে বসেছিল। সে বুঝতে পারছিল না তার বোন তাকে বাঁচিয়েছে নাকি কোনো নতুন বিপদে ফেলেছে। চুপচাপ এখানেই পড়ে থাক। একটু টু শব্দ করলেই শাশুড়ির কান খাড়া হয়ে যাবে। ওনারা যদি জানতে পারেন তুই এখানে লুকিয়ে আছিস, তাহলে তোকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করবেনি। আমাকেও সেই কাদার মধ্যেই দাঁড় করিয়ে দেবেন, যেখান থেকে তোকে টেনে এনেছি। তোর ভাগ্যটাই খারাপ। ওই ঘর কি ভাঙল, তুই আমার রাতের ঘুম কেড়ে নিলি। আপু, তুমি আমাকে এত অভিশাপ কেন দাও? যখন বিপদ আমার সামনে দাঁড়িয়েছিল তখন তো তুমিই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে এখানে নিয়ে এলে। তোমার চোখে সে সময় যে ভয়টা ছিল সেটা তো ঘৃণা ছিল না। তারপর হঠাৎ তুমি পাথরের মূর্তির মতো হয়ে যাও কেন? বাবা কি মারা যাওয়ার সময় আমার হাতটা তোমার হাতে এই জন্যই তুলে দিয়েছিলেন যে তুমি প্রতি মুহূর্তে আমাকে মরতে দেখবে। বাবার নাম নিপি না, উনি যা করেছেন তার ফল আমি আজও ভুগছি। আর শোনো, এখানে কোনো মমতা টমতা নেই। আমি তোকে এখানে শুধু এই জন্যই রেখেছি, কারণ আমি চাই না তুই মরার পর গায়ের লোক আমাকে খোঁটা দিক। আমি তোর আপু বলে আমার একটা সম্মান আছে নাকি? তুমি যাই বলো আপু, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, নইলে এই ঝড়ের রাতে কেউ নিজের বোনকে উদ্ধার করতে আসে না। তুমি আমার জন্য গরম দুধ এনেছ, আমি সব বুঝি আপু। তোর এত বোঝার কোনো দরকার নেই। আর হ্যাঁ, তোর এই কাদামাখা শাড়িটা আমাকে দে, আমি এটা ফেলে দেব। তুই আমার এই পুরনো শাড়িটা পরে নে। মনে রাখিস, কিছুক্ষণ পর তোকে এখান থেকে বিদায় হতে হবে। তুই যেখানে খুশি গিয়ে মর, এই বাড়িতে তোর কোন জায়গা নেই। মায়া তিক্ততা উগরে বাইরে বেরিয়ে গেল, কিন্তু তার বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। সে জানত ওর শাশুড়ি সকালে হাঁটতে বেরোবেন, আর প্রিয়ার মাটির ঘরের ওই ধ্বংসাবশেষ দেখে নিজের মনেই খুব খুশি হবেন। এখন মায়াকে তার বোনের জমি বাঁচাতে আরও বড় একটা চাল চালতে হবে। পরদিন সকালে আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, নদীর জল কিছুটা নেমেছে। মায়ার শাশুড়িমা হাঁটতে বেরিয়ে প্রিয়ার মাটির ঘরের ওই ধ্বংসাবশেষ দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন। তিনি দৌড়ে এসে নিজের ছেলে রাজুকে ডাকলেন। আরে রাজু, দেখ, একেই বলে প্রকৃতির খেলা। কাল রাতের বৃষ্টি আমাদের কাজ কয়েক সপ্তাহ আগেই একেবারে সহজ করে দিল। ওই প্রিয়ার কুঁড়ে ঘর তো নদীর পেটেই চলে গেছে। এখন ওই জমির টুকরোটা পুরো বেওয়ারিশ। আজ দুপুরেই আমি ওখানে সীমানা ঘিরে দেব, আর কাল থেকে মাছ চাষের কাজ শুরু। ওই অনাথ ছুরি এখন যেখানে খুশি দৌড়ে দৌড়ে ধাক্কা খাক, আমাদের কি? কিন্তু মা, ওই বেচারি একা মেয়েটা এই সময় কোথায় যাবে? গায়ের লোক আমাদের পাষাণ বলবে, অনাথ মেয়ের ঘর কেড়ে নেওয়া মহাপাপ। মায়া যখন জানতে পারবে তখন ওরও খুব খারাপ লাগবে। শেষমেশ মেয়েটা তো ওর নিজের বোন। আমরা এমন অন্যায় কাজ করতে পারি না মা। মায়া, আরে ও তো নিজেই ওই মেয়েটার জানের শত্রু। তুই দেখিসনি কাল সকালে ওকে কিভাবে গালিগালাজ করছিল? ও তো খুশিই হবে যে ওর সৎ বোন এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে। মায়া, ও বৌমা, এদিকে এসো তো। নিজের শাশুড়ির ডাক শুনে মায়া দ্রুত মুখ সামলে বাইরে বেরিয়ে ওনার সামনে এলো। তাকে এমন ভাব করতে হচ্ছিল যেন সে কিচ্ছু জানে না। হ্যাঁ মা, বলুন। সকাল সকাল কি এমন হলো যে আপনি এত খুশি? আপনার হাসি তো কান অবধি পৌঁছাচ্ছে। বৌমা, দেখ, তো সেই শত্রু প্রিয়া এখন চিরকালের জন্য গৃহহীন হয়ে গেছে। ওর কুঁড়েঘর ভেঙে পড়েছে, আর ও ভয়ে পালিয়েছে। এখন ওই জমিটা আমাদের, বল, তুই খুশি তো? খুশি মা, আমার তো ইচ্ছে করছে পুরো গ্রামে মিষ্টি বিলিয়ে দিই। ওই মেয়েটা আমার চোখে ধুলো দিয়ে রেখেছিল। ভালোই হয়েছে, প্রকৃতি ওর অহংকার ভেঙে দিয়েছে। কিন্তু মা, ওই জমি তো এখনো কাগজপত্রে ওরই নামে। আমরা যদি এখন সোজা দখল নিই, তাহলে গ্রামের পঞ্চায়েত আমাদের ঘেরাও করবে। আমরা বরং ওকে কোনো বাহানায় শহরের ধর্মশাশালায় পাঠিয়ে দিই, আর পেছন থেকে কাগজেও টিকসই করিয়ে নিই। বাহ বৌমা, তো দেখছি দারুণ চালাক। আমি ভেবেছিলাম বোন হিসেবে হয়তো একটু কাঁদবে, কিন্তু তুমি তো আমার থেকেও 2 কদম এগিয়ে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে।
কিন্তু ওই প্রিয়া এখন আছে কোথায়? সকাল থেকে তো নদীর ধারে ওকে দেখা যায়নি। হবে হয়তো কোথাও কোনো গাছের তলায় বসে ডুকরে কাঁদছে। আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে ওকে খুঁজব, আর ওকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখান থেকে আর ফিরতে পারবে না। আপনি শুধু কাগজগুলো তৈরি রাখুন। রাজু নিজের স্ত্রীর এই ভয়ঙ্কর রূপ দেখে অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মায়া এতটা কঠিন হতে পারে। কিন্তু মায়ার ভেতরে কি সাইক্লোন বইছে সেটা শুধু সে নিজেই জানত। নিজের শাশুড়ির সাথে এসব কথা বলার পর মায়া সবার নজর এড়িয়ে চুপি চুপি পেছনের অন্ধকার ঘরে তার বোনের কাছে গেল, যেখানে সে তাকে লুকিয়ে রেখেছিল। প্রিয়া ভয়ে একটা কোণে জড়সড় হয়ে বসেছিল। শোনো, প্রিয়া শাশুড়ির মনে হয় সন্দেহ হয়েছে। উনি আজই ওই জমিতে দখল নিতে চলেছেন, আর তোকে চিরতরে এখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। তোকে এক্ষুনি পালাতে হবে। এই নে, এগুলো আমার বিয়ের কিছু গয়না, আর এই সামান্য কিছু টাকা। তুই চুপি চুপি পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যা, আর পাশের গ্রামে যে আমাদের খালা থাকেন তার কাছে চলে যা। ওখানে তুই নিরাপদে থাকবি। তুই যদি এখানে থাকিস তাহলে শাশুড়ি তোর সাথে কি করবে তা কেউ জানে না। আপু, আমি কোথাও যাব না। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমিও কি ওনাদের সাথে মিলে গেছ? এই গয়নাগুলো তুমি আমায় কেন দিচ্ছ? এগুলো তো তোমার স্মৃতির চিহ্ন। আমি নিজের জমি ছাড়ব না। ওটা আমার বাবার শেষ স্মৃতি। ওই জমি বাবা আমাকে কিনে দিয়েছিলেন। প্রাণ চলে যায় যাবে, কিন্তু আমি ওখান থেকে নড়ব না। পাগল হোস না, ওই মাটির টুকরোর চেয়ে তোর জীবনের দাম অনেক বেশি। তুই মরে গেলে আমি কার সাথে লড়ব? কার বাহানায় নিজের রাগ মেটাব? তুই বুঝছিস না কেন? এসব আমি তোকে বাঁচানোর জন্যেই করছি। আমার শাশুড়ি অনেক ক্ষমতাবান, উনি তোকে শেষ করে দেবেন। যা এখান থেকে, খবরদার আর পেছন ফিরে তাকাবি না। আপু, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের শেষ সম্বল গয়নাগুলো দিয়ে দিচ্ছ? আমি এই গয়নাগুলো নিয়ে যেতে পারব না। তুমি এগুলো তোমার কাছেই রাখো। আমি তোকে যা বলছি তুই তাই করো। তুই যদি ধরা পড়িস তবে আমার শাশুড়ি আমাকেও বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই কি চাস, আমার সংসার ভেঙে যাক? যদি না চাস তবে এই মুহূর্তেই এখান থেকে দূর হয়ে যা। মায়া জোর করে প্রিয়াকে পেছনের দরজা দিয়ে বের করে দিল। প্রিয়া চোখে জল ফেলতে ফেলতে পেছনের জঙ্গল দিয়ে খালার বাড়ির দিকে রওনা হল। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি আমার ছোট বোনকে কত খারাপ কথা বলেছি, ওকে বদনাম করেছি আর ঘর থেকে বের করে দিয়েছি। কিন্তু আমি যদি এমনটা না করতাম তাহলে শাশুড়ি ওকে এখানেই শেষ করে দিতেন। এখন অন্তত ও নিরাপদে তো থাকবে। আমাকে এখন নিজেকে আরও বেশি নিষ্ঠুর হিসেবে দেখাতে হবে, যাতে শাশুড়ি আমার উপর সন্দেহ না করেন। আমার এই ঘৃণাকে তিক্ততার নিচেই কবর দিতে হবে। মায়া নিজের চোখে জল মুছে বাইরে বেরোল। সে দেখল শাশুড়ি আর রাজু নদের দিকে যাচ্ছেন, যেখানে গ্রামের লোকেরাও জড়ো হচ্ছিল। গ্রামের মানুষের মুখে নানা রকমের কানাঘুষা চলছিল। দেখো, গ্রামবাসীরা এই জমি এখন বেওয়ারিশ। ওই প্রিয়া ভয়ে পালিয়ে গেছে। এখন আমি এখানে ঘর বানাবো নাকি মাছ চাষ করব, সেটা আমার মর্জি। কারোর কোনো আপত্তি আছে? কিন্তু গিন্নিমা ওই অনাথ মেয়েটা কোথায় গেল? বেচারির ঘর ভেঙে গেল, অন্তত ওকে মাথা গোজার একটু জায়গা তো দিতেন আপনি। তোর অধিকার কেড়ে নিচ্ছেন। এটা কিন্তু আল্লাহর চোখে ঘোর অন্যায় হচ্ছে। অধিকার কিসের অধিকার? মায়া বৌমা, তুমিই বলো, এই জমি কি আমাদের নয়? তুমি তো ওর আপন বোনের মতো। তুমিই বলো গ্রামবাসীদের সামনে যে আসল ঘটনাটা কি। হ্যাঁ, একদম। এই জমি আমাদের। প্রিয়া তো চোর, ও আমার গয়না নিয়ে পালিয়েছে। ও আমার ঘরে চুপি চুপি ঢুকে সকালে আমার সিন্দুক সাফ করে পালিয়ে গেছে। এখনও আর কোনোদিন গ্রামে মুখ দেখাবে না। মা, আপনি নির্দ্বিধায় এখানে আপনার সীমানা ঠিক করুন। এখন এখানে ওই সৎবোনের কোনো চিহ্ন থাকা উচিত নয়। ওর স্বামী, সে তো জানি না কোথায় কোথায় পড়ে থাকে। কি বলছো মায়া? প্রিয়া তো খুব শান্ত আর ভালো মেয়ে ছিল। সে তোমার গয়না চুরি করবে? আমরা তো বিশ্বাসই করতে পারছি না। গরিব মানুষের রূপ অনেক রকম হয় কাকা। আপনারা যা দেখেছেন তা শুধু ওর নিরীহ চেহারা।
ওর ভেতরে যে চোর লুকিয়েছিল তা তো আজ সকালে আমি নিজের চোখে দেখলাম। আপনারা বেশি দরদ দেখাবেন না। মায়ার কথা শুনে গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না যে এক বোন আরেক বোনের সম্পর্কে এত বিষ উগুতে পারে। মায়ার স্বামী রাজু লজ্জায় মাথা নিচু করে নিল। মায়া নিজের বোনকে তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু নিজে গোটা গ্রামের চোখে একটা নির্মম ডাইনি হয়ে দাঁড়িয়েছিল। এসব হওয়ার পর সবাই যে যার বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর মায়াদের বাড়ির বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শোনা গেল। প্রিয়ার স্বামী আকাশ, যে কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল, সে নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে ফিরে এসে তার কুঁড়েঘর গায়েব দেখে মায়াদের বাড়ির বাইরে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে লাগল। কোথায় আমার কুঁড়েঘর? কোথায় আমার জমি? ও গিন্নিমা, তুমি আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছ? আমি তোমাকে ছাড়ব না। মায়া, তুই বড় বোন সাজিস না। তুই আমার প্রিয়াকে কোথাও বেচে দিয়েছিস? আমি পঞ্চায়েত ডাকব। মায়া বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না, বরং একটা নতুন জেদ ছিল। সে জানত এখন আকাশকে গুটি বানিয়ে সে তার বোনের জমি ফেরত পাওয়াতে পারে। চুপ কর, মাতাল তোর! এত সাহস কি করে হলো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাদের হুমকি দেওয়ার? তোর বউ পালিয়ে গেছে কারণ তুই একটা অপদার্থ। যদি তোর নিজের জমি ফেরত চাই তাহলে যা, আর পঞ্চায়েতের সামনে আমার শাশুড়ির বিরুদ্ধে সাক্ষ্য দে যে উনি তোকে ভয় দেখিয়েছিলেন জমি ছাড়ার। তুই যদি এমনটা করিস তাহলে আমি তোকে এমন টাকা দেব যা দিয়ে তুই তোর নতুন জীবন শুরু করতে পারবি। বলো, তুই কি নিজের বউয়ের জন্য এটুকু করতে পারবি? তুমি আমাকে টাকা দেবে আর জমিটাও ফেরত পাব। কিন্তু তুমি তো প্রিয়াকে ঘৃণা করো, তাহলে আমাকে এসব করতে বলছো কেন? আমার ঘৃণার কারণ তোকে বুঝতে হবে না। তুই শুধু তোর কাজটা করবি। কাল সকালে পঞ্চায়েত বসবে, সেখানে গিয়ে তুই শাশুড়ির আসল চেহারাটা তুলে ধরবি। পারবি তো? আকাশ কিছুটা শান্ত হল। সে মায়ার চোখে এক অদ্ভুত যন্ত্রণা দেখতে পেল এবং লোভেও নিজের হারানো জমি তাগিদে রাজি হয়ে গেল। পরদিন শান্তিপুর গ্রামের ইতিহাসে একটা নতুন পাতা, শুধু সোনালি অক্ষরেই নয়, বরং চোখের জলে লেখা হতে চলেছিল। গ্রামের বটগাছের সেই পুরনো জায়গাতেই যেখানে একসময় বিচার হতো, আজ সেখানে বিশাল পঞ্চায়েত বসেছে। দুই বোনের ভাগ্য আর একটা পরিবারের সম্মান বাজি রাখা হয়েছিল। প্রধানমশাই, আপনিও এই মাতালের কথায় কান দিলেন? যে লোকটা এটাই জানে না যে সূর্য কোন দিকে ওঠে, সে আমার ওপর দোষ চাপাচ্ছে। প্রিয়া চোর, এ কথা আমি নয়, বরং তার নিজের বড় বোন মায়া বলেছে। মায়া যে আজ আমার পুত্রবধূ, আর ওই মেয়েটার বড় বোনও। এক বোন কি বিনা কারণে নিজের বোনকে চোর বলবে? মায়া ও বৌমা, সামনে এসো, আর এই গোটা পঞ্চটা পঞ্চায়েতের সামনে সত্যিটা বলে দাও, যাতে এই মাতালের মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। হ্যাঁ প্রধানমশাই, শাশুড়িমা একদম ঠিক বলছেন। প্রিয়া শুধু আমার সৎ বোনই নয়, বরং একজন ধুরন্ধর চোরও। সে আমার বিশ্বাসের গলা টিপে মেরেছে। যেদিন রাতে ওর কুঁড়েঘর ভেঙে পড়ে, সেদিন রাতেই ও চুপি চুপি আমার ঘরে ঢোকে, আর আমার বিয়ের গয়না আর রাজুর জমানো সব উপার্জনের টাকা সাফ করে পালিয়ে যায়। এই আকাশ কি সাক্ষ্য দেবে? সে তো নিজেই নিজের বউয়ের গয়না বেচে মদ খায়। প্রধানমশাই, আমার বোন এখন আর এই গ্রামের যোগ্য নেই, আর এই জমি এখন শাশুড়ির কারণ প্রিয়ায়ের বদলে আমার থেকে গয়না নিয়েছে। মায়ার কথা শুনে পঞ্চায়েতের নীরবতা ছেয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে মায়া তার নিজের বোনের এত বড় শত্রু হতে পারে। দেখুন গিন্নিমা, আমরা আপনাদের এখানে এই জন্যই ডেকেছি কারণ আকাশ আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। আকাশের বক্তব্য, আপনি ওর কুঁড়েঘর ভেঙে পড়ার সুযোগ নিয়ে ওর স্ত্রী প্রিয়াকে ভয় দেখিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন। যাতে আপনি ওই নদীর ধারের জমিটা দখল করতে পারেন, গ্রামের লোকেরাও ফিসফাস করছে যে মায়া ভাবি নিজের বোনের উপর চুরির মিথ্যে অপবাদ দিয়েছে। আপনি নিজের সাফাইতে কি বলতে চান? চুপ কর, ছোট জাতের লোক! আমার বৌমার নামে মিথ্যে অপবাদ দিস। বৌমা,
তুই ভেতরে যা, এই মাতালের বকবক শোনার কোনো দরকার নেই। প্রধানমশাই, ফয়সালা করুন, জমি আমাদের আর প্রিয়া একজন অপরাধী। মায়া বুঝতে পারল, আজ যদি সে চুপ থাকে তাহলে তার বোন চিরকালের জন্য তার সম্মান আর জমি হারাবে। মায়ার বুকটা ফেটে যাচ্ছিল। সে একটা দীর্ঘশ্বাস নিল এবং হঠাৎ নিজের মনেই কিছু একটা স্থির করে ফেলল। তার চোখে এখন জল নয়, বরং আগুন জ্বলছিল। দাঁড়ান প্রধানমশাই, বিচার এখনো শেষ হয়নি। শাশুড়িমা, আপনি অনেক বড় খেলোয়াড়, কিন্তু আপনি ভুলে গেছেন যে একজন নারী নিজের মমতার জন্য নিজের প্রাণ দিতে পারে। ঠিক সেরকমই নিজের বোনের জন্য নিজের সম্মানও বিসর্জন দিতে পারে প্রধানমশাই। আমি এতক্ষণ যা বলেছি তার সবটাই মিথ্যে ছিল। প্রিয়া কোনো চুরি করেনি। ওই গয়না আমি নিজের হাতে ওকে দিয়েছিলাম, যাতে ও এই গ্রামের জল্লাদদের হাত থেকে অনেক দূরে নিজের প্রাণ বাঁচাতে পারে। বৌমা, কি আজে বাজে বকছিস? হুঁশ আছে তো? তুই কি পাগল হয়ে গেলি? আমি নিজের সম্মানের পরোয়া করিনি শুধু নিজের বোনের মাথার ছাদ বাঁচানোর জন্য। এই দেখুন প্রধানমশাই, এই সেই কাগজ যাতে শাশুড়িমা প্রতারণা করে প্রিয়ার টিপসি নেওয়ার চক্রান্ত করেছিলেন। এই মোহর শাশুড়ি মায়ের, যেটা আমি কাল রাতে ওনার সিন্দুক থেকে চুরি করেছি। এই জমি প্রিয়ার আর চিরকাল ওরই থাকবে। শাশুড়িমা, আপনি এক অনাথ মেয়ের ঘর কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আজ আমি আপনার এই মুখোশ গোটা গ্রামের সামনে খুলে দিলাম। মায়া, আমাকে ক্ষমা করে দিও। আমি কত বড় বোকা ছিলাম যে তোমাকে নিষ্ঠুর ভাবতাম। তুমি এত বড় বোঝা একা কি করে বইলে? তুমি নিজের পুরো মর্যাদা বাজি রেখে দিলে নিজের বোনের জন্য। মা, আজ আপনার ছেলে হিসেবে আমার লজ্জা করছে। আপনি আমার স্ত্রীর ব্যবহার নিজের লোভের জন্য করেছেন। এসব মিথ্যে বলছে। এই অলক্ষীটাই আমার সংসার ধ্বংস করছে। একে আমি ছাড়ব না। থামুন আপনি। আপনার আসল রূপ সবার সামনে এসে গেছে। মায়া যা করেছে তা কোনো সাধারণ নারী করতে পারে না। নিজের বদনাম সহ্য করেও নিজের বোনের ঘর বাঁচানো, এটা কোনো কম কথা নয়। পঞ্চায়েতের ফয়সালা হলো প্রিয়ার জমি তাকে অবিলম্বে ফিরিয়ে দেওয়া হবে এবং গিন্নিমাকে এই চক্রান্তের জন্য প্রিয়াকে 2 তলা বাড়ি বানিয়ে দিতে হবে এবং জরিমানাও দিতে হবে। পরদিন প্রিয়া তার স্বামী আকাশকে নিয়ে মায়ার বাড়িতে আসে এবং তাকে ডাকে। তার ডাক শুনে মায়া এবং তার স্বামী রাজু বাইরে আসে। আপু খালা আমাকে সব জানিয়েছেন যে তুমি আমাকে বাঁচানোর জন্য নিজেকে চোর প্রমাণ করেছ। আমি কত বড় পাপী যে তোমাকে পাথর হৃদয়ের এর ভাবতাম। আপু, তুমি তো আমার জন্য নিজের পুরো জীবনটাই বাজি রেখে দিলে। আমাকে ক্ষমা করে দাও আপু, আমাকে ক্ষমা করে দাও। পাগলি, তুই কাঁদছিস কেন? তুই তো আমার ছোট বোন, আমার অংশ। বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছিলেন প্রিয়ার খেয়াল রাখতে। আমি যদি তোকে না বাঁচাতাম তাহলে বাবাকে গিয়ে কি মুখ দেখাতাম? আমার গ্রামের গালাগালি শোয়া মঞ্জুর ছিল, কিন্তু তোর চোখের জল নয়। দেখো, এবার তোর ঘর আবার নতুন করে তৈরি হবে, আর কেউ সেটা তোর থেকে কেড়ে নেবে না। আপু, আজ আমার অনুভব হচ্ছে যে আমি সত্যি খুব ভাগ্যবতী, কারণ আমি তোমার মতো একজন বোন পেয়েছি। আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছ, নইলে কে জানে আমার জীবনের কি দশা হতো। আপু ভাইয়া, আপনারা দুজন আমাকে ক্ষমা করে দিন। আমি সবসময় নেশায় ডুবে থাকতাম আর কখনো প্রিয়ার জীবনের কথা ভাবিনি, কিন্তু এখন আমার উপলব্ধি হয়েছে যে জীবনে পরিবারই হলো সব কিছু। দেখো, আমার ভালো লাগছে যে শেষমেশ তুমি সব কিছু বুঝতে পেরেছ, কিন্তু তোমাকে আমার কাছে এই কথা দিতে হবে যে এখন থেকে তুমি নেশা করা তো দূর, ওসব নিয়ে ভাববেও না। আর জীবন চালানোর জন্য একটা ভালো কাজের কথা বলছো, সেটার ব্যবস্থা তোমার ভাইয়া করে দিবে। ব্যাস, তুমি প্রিয়ার সাথে তোমাদের এই ছোট্ট জীবন সফরটাতে সব সময় হাসি খুশিতে আর সততার সাথে এগিয়ে চলো। এভাবেই দুই বোনের মাঝের সব ভুল বোঝাবুঝি চিরকালের জন্য দূর হয়ে যায়, আর আকাশও এবার খারাপ পথ থেকে সরে এসে একটা নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতি দেয়। বন্ধুরা, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে পরবর্তী গল্প বানাতে আনন্দ দেয়।